প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় নরেন কাকার দোকানের চা না খেলে যেন সন্ধ্যাটা জমে না। কি বলিস সঞ্জয়? ঠিক বলেছিস বীরেন, নরেন কাকার দোকানের চায়ে যেন এক অন্যরকমই আমেজ। এরপর বীরেন এবং সঞ্জয় নরেন কাকার চায়ের দোকানে গিয়ে বসে। এলাচ দিয়ে আজকে চায়ের একটা নতুন রেসিপি বানাচ্ছি, দেবো নাকি? হ্যাঁ, অবশ্যই নরেন কাকা, তোমার হাতের সকল প্রকার চায়ের তুলনা হয় না। দাও দাও, তাড়াতাড়ি দাও। আর নতুন চায়ের রেসিপির সঙ্গে নতুন একটা গল্পও কিন্তু চাই নরেন কাকা। হ্যাঁ ভাই নরেন, এই ছেলে ছোকরাদের সঙ্গে আমিও একটু গল্প শুনতে পারবো। বলো বলো, একটা ভালো গল্প বলো দেখি। ঠিক আছে ঠিক আছে, আজ তাহলে তোমাদেরকে আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনার গল্প শোনাবো। যে সময়কার ঘটনাটা বলছি সে সময়ে আমার বয়স ছিল ২৬ বছর। সে সময়ে আমার এক নেশা ছিল ছিপ দিয়ে মাছ ধরা, এবং সেজন্যই আমি মাঝে মাঝে যেতাম আমার মামার বাড়ি স্বরূপনগর। স্বরূপনগর ছিল একটা গ্রাম্য এলাকা। আমার মামার বাড়িতে ছিল বিশাল এক পুকুর। সেজন্যই মাঝে মাঝে আমি যেতাম আমার মামার বাড়ি এবং ওই পুকুর থেকে ছিপ দিয়ে মাছ ধরতাম সারাদিন ধরে। এইরকমই একবার বেড়াতে গিয়েছিলাম মামার বাড়িতে। ভোরবেলা রওনা দিয়ে সকাল ১১টায় পৌঁছে গিয়েছিলাম মামার বাড়িতে। আর মামার বাড়িতে আমার সঙ্গী ছিল মামার ছেলে রতিন। তাহলে রতিন, আমাদের ছিপ তৈরি আছে তো? হ্যাঁ, ছিপ তো তৈরি আছে, তবে এইবার আর হয়তো তোর মাছ ধরা হলো না রে নরেন। কেন রে ভাই, কি হলো? কোনো একটা কারণে পুকুরের জলে কিভাবে বিষক্রিয়া হয়ে গিয়েছিল এবং পুকুরের সমস্ত মাছ মরে গিয়েছে। সেজন্য ওই পুকুরের জল সেচ করে ফেলে দিয়ে নতুন জল দিয়ে তারপরেই মাছের চাষ করা হবে। এটা তো সত্যিই খুব খারাপ খবর রে ভাই। আমি তো সেই ভোরবেলা বেরোলাম মাছ ধরবো বলে। তাহলে কি এবার আর আমার মাছ ধরা হবে না? এখানে আশেপাশে আর কোনো পুকুর নেই? হ্যাঁ, পুকুর তো একটা আছে। সেই পুকুরের নাম পদ্মপুকুর। সেখানে প্রচুর মাছ পাওয়া যেত শুনেছি, কিন্তু ওই পুকুরে কেউ মাছ ধরতে যায় না এখন। ওই পুকুর নাকি অভিশপ্ত। কি যে বলিস না রতিন, পুকুর আবার অভিশপ্ত হয় নাকি? কি আছে ওই পুকুরে? ওই পুকুর কেন অভিশপ্ত বা ওখানে কি আছে সেটা আমি জানি না, তবে ওখানে যাওয়া যাবে না। বাড়ি থেকে জানতে পারলে খুব বকাবকি করবে। আরে ওইসব কিছু না রে, যাতে কেউ চুরি করে মাছ না ধরে তাই গ্রামের লোকেরা গুজব রটিয়েছে। চল, আজকে দুজনে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ছিপ নিয়ে বেরিয়ে পড়ি। মামাকে বলার দরকার নেই, আমরা যাব, কিছু মাছ ধরেই সন্ধ্যার আগে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব। আর একবার যদি আমরা মাছ ধরে এনে দেখাতে পারি তাহলে সকলের ভয়টাও কেটে যাবে। এরপর আমরা দুজনে দুপুরে খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম পদ্মপুকুরের উদ্দেশ্যে। গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর আমরা একটা জঙ্গলের রাস্তায় প্রবেশ করলাম। এই পরিবেশটা আমার খুব ভালো লাগতে লাগলো। সূর্যের আলো জঙ্গলের মধ্যে প্রবেশ করছে, তার সঙ্গে বিভিন্ন পাখির ডাক জঙ্গলটাকে মাতিয়ে রেখেছে। রতিন মাছ ধরবে না বলে আমি একটি ছিপ নিয়েই বেরিয়েছিলাম। কিছু দূর হাঁটার পর আমরা পৌঁছালাম একটা পুকুর পাড়ে। এটি সেই পদ্মপুকুর। পুকুরের ধারটা সিমেন্ট দিয়ে বাঁধানো ছিল। পুকুরটির আকার ছিল বিশাল বড়। হ্যাঁ রে রতিন, তোদের এখানে এত সুন্দর একটা পুকুর রয়েছে, আগে বলবি তো। এরপর আমি আর একটুও দেরি না করে পুকুরে ছিপ ফেলে বসে পড়লাম। রতিন আমার পাশেই বসলো। ছিপটা ফেলে বসে আছি, এমন সময় হঠাৎ প্রচণ্ড টান অনুভূত হলো ছিপে। বুঝতে পারলাম
নিশ্চয়ই কোনো বড় মাছ ধরা পড়েছে। আমি খুব বল প্রয়োগ করে সেটা টানতে লাগলাম। তারপর ছিপে করে যেটা উঠল সেটা দেখে আমাদের দুজনের চোখ বিস্ফারিত হয়ে গেল। আমরা দেখলাম এটা কোনো মাছ নয়, এটা একটা মানুষের হাতের কঙ্কাল। এটা দেখার পর আমরা দুজনে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। ভূত ভূত, নরেন পালা পালা। এই কথা বলেই রতিন দৌড়ে পালিয়ে গিয়ে একটা গাছের আড়ালে গিয়ে দাঁড়ালো। তারপরেই ভেসে এলো খিনখিনের নাকি সুরে কথা। গাছের পেছনে কোথায় লুকাচ্ছিস? তোদের আর নিস্তার নেই। এই পুকুরে তোরা কেন মাছ ধরতে এলি? আজই তোদের শেষ দিন। তারপর তারপর কি হলো? তারপর আর কি, এরপর পুলিশে খবর দেওয়া হলো। পুলিশ এলো এবং সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল। মানে তোমরা পড়লে ভূতের খপ্পরে, হঠাৎ করে পুলিশ এলো কোথা থেকে? ওই বয়সে আমি যে কত মরা পুড়িয়েছি তার কোনো ইয়েত্তা নেই। ওই রকম মানুষের কঙ্কাল দেখে দেখেই বড় হয়েছি। আর ওই পদ্মপুকুরের জলের একটা কঙ্কালের হাত দেখে আমি ভয় পাবো কেন? হ্যাঁ, তবে পুকুরের মধ্যে থেকে কঙ্কালের হাত বেরোনোই আশ্চর্য হয়ে গিয়েছিলাম এবং সেজন্যই আমরা খবর দিয়েছিলাম পুলিশে। পুলিশ এসে পুকুরের জাল ফেলে কঙ্কালের বাকি অংশগুলো উদ্ধার করে। পোস্টমর্টম করে জানা যায় ওটা ছিল ওই পুকুর এবং বাগান বাড়ির মালিক সুকুমার বিশ্বাসের মৃতদেহ। সুকুমার বিশ্বাসের ভাই অশোক বিশ্বাস সম্পত্তির লোভে খুন করে সুকুমারকে। তারপর অশোক সুকুমারের মৃতদেহ ওই পুকুরের জলে পুঁতে রাখে এবং সকলকে বলে সে পাগল হয়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছে। তারপর অশোক বিশ্বাস ভাড়াটে লোক লাগিয়ে ওই পুকুরের চারপাশে ভূতের ভয় সৃষ্টি করে এবং তারপর থেকেই ওই বাগান এবং পদ্মপুকুরে কেউ আসতো না। তাহলে ওই যে নাকি সুরে ভূতের গলায় কে কথা বলল? ওটা তো আমিই করেছিলাম, রতিনকে ভয় দেখানোর জন্য। সত্যি নরেন কাকা, আজকের গল্পটা ছিল একদম অন্যরকম। ভেবেছিলাম ভূতের গল্প, হয়ে গেল হত্যা রহস্য। একদম অন্য স্বাদের, ঠিক তোমার চায়ের নতুন রেসিপির মতন।